বহুল প্রতীক্ষার পরে সানি দেওল, ভারুণ ধাওয়ান ও দিলজিৎ অভিনীত বর্ডার 2 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কয়েকজন পাকিস্তানি আর্মিকে। তাদের মধ্যে একজন ইন্ডিয়ার কোনো একটা আর্মি বেসের ম্যাপ করছিল। এটা নিয়ে তারা যদি তাদের দেশে পৌঁছাতে পারে তাহলে তাদের অনেক ভালো হবে। খুব সহজেই তারা এই বেসটাকে কাবু করে ফেলতে পারবে। এই বেসটাও ছিল একদম দুই দেশের বর্ডারের কাছাকাছি। এখান থেকে মাত্র 1/2 কিলোমিটার হেঁটে গেলেই পাকিস্তানের সীমানা। তো ওরা সবাই মিলে শুরু করে দেয় তাদের দেশের উদ্দেশ্যে যাত্রা। ওরা সবাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। একদম শুনশান জঙ্গল, কোনো মানুষের কোনো চিহ্নই নেই। তারপরে ওরা অনেক সতর্কতার সহিত যাচ্ছিল। হঠাৎ করে একজন ঝোপের ওপারে তাকাতেই দেখতে পায় সেখানেই দাঁড়িয়ে ওর দিকে বন্দুক তাক করে রয়েছে এক ইন্ডিয়ান আর্মি। ওর নাম ফাতেহ সিং কালের। সে বলতে থাকে, দাঁড়া, তোকে আমি বর্ডার পার করাচ্ছি। এটা বলেই গুলি করে দেয়। নিজেদের মধ্যকার একজন মারা যাওয়াতে সবাই তো ওই দিক করেই গুলি চালাতে থাকে, কিন্তু গাছের ওপারে লুকিয়ে বেঁচে যায় ফাতেহ সিং। তারপর শুরু হয় ওদের মধ্যকার গোলাগুলি। এরা এতজন মিলেও ফাতের কিছুই করতে পারতেছিল না। সে একাই সবাইকে পাখির মতো গুলি করে মারছিল। এরকম করতে করতে পাকিস্তানি আর্মিদের 3 জন বেঁচে যায়। ওরা একদমই বর্ডারের প্রায় কাছাকাছি চলে এসেছে। মধ্যে শুনশান শুধু একটা মাঠ। এটা পার হলেই ওদের নিজেদের দেশ। সেখানে ওদের পিছা করতে করতে চলে আসে ফাতেহ। গোলাগুলি করতে থাকলে ওদের মধ্যেকার 2 জন মারা যায়। তারপর বেঁচে থাকে 2 দেশের 2 জন। কিছুক্ষণ গোলাগুলি করার পরেও কারো গায়ে একটা গুলিও লাগে না। ওদের 2 জনেরই বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এই ফাঁকা মাঠের মধ্যে আবার অনেকগুলো মাইন পোতা ছিল। সেগুলো খেয়াল করে করে ওরা 2 জনে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে ফাতেহ খুব সহজেই মেরে ফেলে ওই লোকটাকে। এই মাঠের ওপার থেকে আবার এই ব্যাপারগুলো দেখছিল পাকিস্তানি আর্মিরা। তখন একদম দেশের শেষ সীমানায় চলে যায় ফাতেহ এবং একটা সেলুট করে তার নিজের দেশকে। ওদের কাছ থেকে ফাতেহ সেই ম্যাপটা নিয়ে এসেছিল এবং তার বসকে দেখায়। এটা দেখে ওর বসের তো আর বুঝতে বাকি থাকে না যে পাকিস্তানিরা হয়তো বা এদিক দিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করবে। তো এটা বন্ধ করার জন্য যা করতে হবে সেটা করতে হবে ওদের। মেইন পয়েন্টগুলোতে ওদের ব্যাটালিয়ন আগে থেকেই প্রস্তুত ছিল। তখন ফাতেহকে বলা হয় মনিয়ানা নামের একটা বেসে যাওয়ার জন্য। কোনোভাবে যদি পাকিস্তানিরা ওদিক দিয়ে ঢুকে যায় তাহলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে ওদেরকে। এদিকে দেখা যায় পাকিস্তানিরা একটা মিটিং করছে। সেখানে ওরা বলাবলি করতে থাকে যে ভারতীয়রা কোনোভাবেই চিন্তা করবে না যে ইস্ট দিয়ে ঢোকার। আর ওরা খুবই ভীতু মানুষ। যদি 5-10 হাজার মানুষকে মেরে ফেলা যায় তাহলেই দেখতে পারবা যে সবাই পালিয়েছে এবং এমনকি আমাদের পায়ে এসে চাটাও শুরু করে দিবে। অন্যদিকে দেখা যায় একটা পুকুর থেকে পানি আনছিল কিছু পাকিস্তানি আর্মি। ঠিক তখনই সেখানে চলে আসে একজন ইন্ডিয়ান আর্মি। দুজনে দুজনকে দেখে বন্দুক তাক করে বসে। একে অপরকে এটা ওটা ধমকি দিতে থাকে। ঠিক তখনই সেখানে এক ইন্ডিয়ান আর্মি অফিসার চলে আসে তার 2 জন সোলজার নিয়ে। তারপর নিজের লোকদেরকে সে বন্দুক নিচে করতে বলে আর জানায় এখান থেকে পাকিস্তানিদের বেস 700 মিটার দূরে আর আমাদের বেস মাত্র 250 মিটার দূরে। তো ওরা যদি আমাদেরকে গুলি করে যায় তাহলে কমপক্ষে ওদের 3 মিনিট সময় লাগবে ওদের নিজের বেসে যেতে। এর মধ্যে আমাদের লোকজন চলে আসবে আর ওদের সবাইকে পেছন থেকে একদম পাখির মতো মেরে ফেলবে। তোরা কোনোভাবেই ভুলটা করবে না আশা করি। এটা বলেই আস্তে আস্তে সেই পুকুরটা পার করে ওই আর্মি অফিসারটা তার 3 সিপাহীকে নিয়ে যায় ওদের কাছে। ওর নাম হোশিয়ার সিং ডাহিয়া। পুকুরের ওপাশে গিয়ে এক পাকিস্তানি আর্মিকে দেখেই বলতে থাকে, এখনো তো যুদ্ধ শুরু হয়নি, তো কেন তোমরা এমনটা করছো? আর তোমাদের কি শেখানো হয়নি যে বড় অফিসারকে দেখলে স্যালুট করতে হয়, সেটা যে দেশেরই হোক না কেন? তখন সেই ছেলেটা স্যালুট করে বসে ওকে। পরে ওদেরকে বলে দেয় যে এখনো তো যুদ্ধ শুরু হয়নি, তো এখান থেকে পানি নিয়ে তোমরা চলে যাও, ঝামেলা করো না। তোমাদেরও তো পরিবার আছে, তাদের কাছে তো তোমাদেরও যেতে হবে। তোমরাও দেশের জন্য লড়ছো, আমরাও দেশের জন্যই লড়ছি। আগে যুদ্ধটা শুরু হোক, তারপর দেখা যাবে কি হয়। ওরাও তখন সেটাই করে। এ পর্যায়ে দেখা যায় ফাইটার প্লেনের টেস্ট শেষ করে এক পাইলট। ওর নাম নির্মলজিৎ সিং শেখন। সেখানে গিয়ে তার সিনিয়র অফিসারকে যখন বলে যে 6টা প্লেন মাত্র আর ঠিক আছে, তখন অফিসারটা জানায় এটা তো অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু হাসতে হাসতে শেখন বলে, স্যার আপনি এগুলো কি বলছেন? এটা তো অনেক বেশি প্লেন হয়ে যাচ্ছে, আমি একাই তো ওদের জন্য যথেষ্ট। এই কথাটা শুনে খানিকটা হাসে ওর অফিসার। অন্যদিকে দেখা যায় একটা নেভি অফিসারকে। ওর নাম রাওয়াত। ওদের শিপের দিকে এগিয়ে আসতেছিল একটা পাকিস্তানি শিপ। এজন্য তাদের বস ওদেরকে অন্যদিকে যেতে বলে। তখন রাওয়াত তার এক জুনিয়রকে বলে, আমাদের কাজ তো শত্রুদেরকে খুঁজে বের করে ওদেরকে খতম করা, তাই না? তাহলে কেন আমরা এখান থেকে পিছিয়ে যাচ্ছি? আমরা চাইলেই তো ওদেরকে খতম করতে পারি। এই কথাটা আবার শুনে ফেললে ওর বস আর বলে, আমরা কখনোই প্রথম স্ট্রাইকটা করতে পারি না, এটা আমাদের নিয়মের বহির্ভূত। ফাতেহ যখন একটা জায়গায় পাহারা দিচ্ছিল তখন খেয়াল করে দেখতে পায় ওই দিক দিয়ে অনেক মানুষ কোথাও একটা যাচ্ছিল। তখন গিয়ে সে একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, আপনারা সবাই কোথায় যাচ্ছেন?
তখন সেই বৃদ্ধ লোকটা জানায় দুই পাশে তো দুই দলের সৈন্যরা একত্রিত হচ্ছে আস্তে আস্তে। এটা দেখে আমরা বুঝে গিয়েছি যে খুব তাড়াতাড়ি হয়তো বা যুদ্ধ হতে চলেছে। এর জন্য আমাদেরকে আমাদের গ্রামটা ছাড়তে হচ্ছে। ছোট থেকে ওই গ্রামেই আমরা বড় হয়েছি, এটাও যে একদিন ছাড়তে হবে এটা কখনোই ভাবিনি। বৃদ্ধ লোকটা যখন এই কথাগুলো বলছিল তখন কথাগুলো সে যে অনেক কষ্টে বলছিল এটা বোঝাই যাচ্ছিল। আবার এই কথাটা শুনে খানিকটা মর্মাহত হয়ে যায় ফাতে নিজেও। এদিকে হোশিয়ার তার এক সিনিয়রকে বলছিল আজকে ওরা বর্ডারের কাছাকাছি চলে এসেছে, কালকে হয়তো বা অ্যাটাকও করতে পারে, এর জন্য আমাদেরকে প্রথমে অ্যাকশন নেওয়াটা উচিত। কিন্তু সিনিয়র কোনোভাবেই মানেন না আর বলেন তুমি তো নিয়ম সম্পর্কে সবকিছুই জানো, প্রথমে আমরা অ্যাটাক করতে পারি না। হোশিয়ার তারপরে অনেক করে বলে ওর সিনিয়রকে, কিন্তু কোনোভাবেই কথাটা বোঝাতে সক্ষম হয় না। এর পরপরই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফাতে এক সৈনিক একাডেমি থেকে বক্তব্য দিচ্ছিল। সেখানে উপস্থিত ছিল হোশিয়ার, শেখন ও রাওয়াত। ওরা আসলে ফাতের কথা শুনেই মোটিভেট হয়েছিল এবং খুব ভালোভাবে তাদের ট্রেনিংগুলো চালিয়ে যাচ্ছিল। শেখর আর রাওয়াতের সম্পর্ক ছিল খুবই ভালো, কিন্তু কেন জানি ওদের সাথে খুব একটা মিশত না হোশিয়ার। এই ব্যাপারগুলো কোনোভাবেই আবার মেনে নিতে পারতো না শেখন। একদিন সকালবেলাতে যখন হোশিয়ার পাঞ্চিং ব্যাগ নিয়ে ট্রেনিং করছিল তখন শেখর বলে ওঠে এসব পাঞ্চিং ব্যাগ ট্যাগ নিয়ে ট্রেনিং করে কোনো লাভ নেই, এয়ারফোর্সের লোকের সাথে ফাইট করো, তাহলেই বুঝবে যে তোমার জোর কতখানি। তার পরপরই শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফ্রেন্ডলি ফাইট। দুজনই কেউ কারো থেকে কম নয়, যেন ওদের দেখে মনে হচ্ছিল একদম বাঘে সিংহে লড়াই। এই ফ্রেন্ডলি ফাইটটা এক পর্যায়ে আসল ফাইটে রূপান্তরিত হতে থাকে। তখন রাওয়াত এসে ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপর ওরা দুজনই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল। কোনোভাবেই যেন রাওয়াত একা ওদের দুজনকে থামাতে পারছিল না। ঠিক তখনই সেখানে চলে আসে ফাতে আর বলতে থাকে নিজেদের মধ্যে ফাইট করার জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়নি, সময় মতো যেন দুশমনদের সাথে ফাইট করতে পারো এর জন্যই ট্রেনিংয়ে নেওয়া হয়েছে তোমাদের। আর তিন বাহিনীকে কেন একসাথে ট্রেনিং করানো হচ্ছে তোমরা কি জানো? যেন তোমাদের মধ্যে বন্ডিংটা একটু ভালো হয়। এটা বলেই ওদের তিনজনকে একটা শাস্তি দেয় ফাতে। একটা পাহাড়ে গিয়ে 10 কিলোমিটার দৌড়াতে হবে ওদের তিনজনকেই। তারপর পরে ওরা তিনজনেই চলে আসে সেই পাহাড়টার কাছে। এখানে এসে ওরা দুজনের প্রতিযোগিতায় নামে। হোশিয়ারকে বলে যদি তুই আমাকে হারাতে পারিস তাহলে সবার সামনে আমি তোকে স্যালুট দিব। এটাতে মোটিভেট হয়ে দৌড় লাগায় শেখন, কিন্তু শেখন আর রাওয়াতকে খুব সহজেই হারিয়ে ফেলে হোশিয়ার। পরদিন সকালবেলাতে আবার ওরা তিনজন যখন ট্রেনিং হলে যাচ্ছিল তখন আবারও দুজন রেস লাগায় যে কে আগে যেতে পারবে ট্রেনিং হলে। দুজন প্রায় একসাথেই আসে, কিন্তু এসে যেটা দেখে এটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না ওরা। দেখতে পায় সেখানেই দাঁড়িয়েছিল ফাতে। এই কর্মকাণ্ডটা করায় আবার ওদের তিনজনকে একসাথে ওই পাহাড়ে 10 কিলোমিটার দৌড়াতে হবে। এবারও ঠিক আগের মতোই ঘটে, ওদের দুজনকে এবার হারিয়ে দেয় হোশিয়ার। পরের দিন ওরা দুজনে আবার একই কাজ করে এবং এই কারণে ওরা তিনজন একই পানিশমেন্ট পায় আর ফলটাও ঠিক আগের মতো একই হয়। সেখান থেকে ওদের এসব কাণ্ড কারখানা দেখে বাড়িতে চলে আসে ফাতে। তখন এর ছেলে দৌড়ে আসে ওর কাছে আর বলে বাবা আমার জয়নিং লেটার চলে এসেছে, আমি আর্মির জন্য সিলেক্ট হয়ে গেছি। এতে অনেক খুশি হয়ে যায় ফাতে আর জিজ্ঞেস করে তোর মাকে কি তুই জানিয়েছিস? কিন্তু ছেলে বলে যে না বাবা আমার তো সাহস হয়নি, তুমি গিয়ে আম্মুকে বলো। আসলে ওরা দুজনই ভয় পেত ওর মাকে। তখন আস্তে আস্তে যায় ফাতে এবং বলে। এই কথাটা শুনে তো অনেকটাই কষ্ট পেয়ে যায় ফাতের বউ আর ছেলেকে বলে তোকে তো আমি বারণ করেছিলাম আর্মির ফর্ম ভরার জন্য, তাহলে তুই কেন এটা করেছিস? আমার কথা তুই কেন শুনিসনি? কিন্তু ছেলেকে আবার সাপোর্ট করে ফাতে আর বলে দেশের জন্য লড়াই করার মতো গৌরব আর অন্য কোনোটাতেই নেই। অনেক করে বোঝানোর পরে বোঝাতে সক্ষম হয় ওনাকে। তারপর ফাতে আর তার বউ মিলে চলে আসে প্রেয়ার করার জন্য গুরুদুয়ারাতে। ওখানে প্রেয়ার করা শেষ করে দুজনে বাইক নিয়ে ফিরতেছিল বাড়িতে। তখনই আবার ওই রাস্তা দিয়ে আসতেছিল এরা দুজন। ফাতে এবং তার বউকে দেখে একজন আস্তে আস্তে বলে ওঠে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই কথাটা আবার শুনে ফেলে ফাতে আর গাড়িটা থামিয়ে চলে আসে ওদের কাছে এবং ধমকাতে শুরু করে। এমনকি ওদের দুজনকে দিয়ে তার বউকে সরিও বলিয়ে নেয়। সেখান থেকে ওদেরকে এটা সেটা বলে চলে আসে বউয়ের কাছে আর বলে জোশ আসলে ভালো জিনিস যদি সেটা ভালো জায়গায় ব্যবহার করা হয়, আর খারাপ জায়গায় ব্যবহার করলে এটার নতিজা হয় অনেক ভয়ঙ্কর। পরদিন সকালবেলাতে সবাইকে একটা জায়গায় একত্রিত করে ফাতে জিজ্ঞেস করতে থাকে যে একটা ভালো ফৌজি হতে গেলে কি কি প্রয়োজন। অনেকেই অনেক ধরনের উত্তর দেয়, কিছু উত্তর ওর পছন্দ হয় তো কিছু উত্তর পছন্দ হয় না। তখন ফাতে বলে হ্যাঁ এগুলো তো সবকিছুই প্রয়োজন, কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে অন্যান্য সোলজারদের সঙ্গে ভালো সম্পর্ক। তুমি একা কোনোভাবেই কোনো যুদ্ধ জিততে পারবে না, এর জন্য তোমার প্রয়োজন হবে তোমার সঙ্গীদের সহযোগিতা। আর সেই কারণে তোমাদের 3 গ্রুপের লোকদেরকে একসঙ্গে ট্রেনিং করানো হচ্ছে যেন তোমরা একে অপরের সাথে ভালো বন্ধুত্ব করতে পারো। পরদিন সকালবেলাতে শেখন তার পরিবারের সাথে কথা বলছিল। তার বাবা মাওকে একটা মেয়ে দেখতে বলছিল বিয়ে করার জন্য, কিন্তু কোনোভাবে কথাটা কাটিয়ে দেয় শেখন।
ঠিক তখনই সে ভালো করে খেয়াল করে দেখতে পায় হোশিয়ারের পরিবারের কোনো লোকের সাথে ওর কথা হয় না, এমন ওর সাথে দেখা করতেও কেউ আসে না। তারপর সে ব্যাপারটা রাওয়াতকে জানায়। তখন রাওয়াত বলে ওর কেউ থাকলে না ও কারোর সাথে কথা বলবে। ওর বাবাও নাকি ফৌজি ছিল, কিন্তু শহীদ হয়ে গেছেন অনেক আগেই। হোশিয়ার নাকি তার দাদির কাছেই বড় হয়েছে। এরকম ভাবে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে হোশিয়ারের। এই কথাগুলো শুনে মনে মনে অনেকটাই কষ্ট পেয়ে যায় শেখন। তার পরপর সে হোশিয়ারের কাছে যায় আর তাকে বলে, আজকে থেকে আমার বোন তোর বোন, আর আমার পরিবার মানে তোর পরিবার। তুই আজ থেকে আর একা নস। এই কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় হোশিয়ার। তিনজনেরই এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারপর থেকে খুব ভালোভাবে ট্রেনিংটা কাটতে শুরু করে ওদের তিনজনের। এদিকে দেখা যায় চিঠি নিয়ে বাড়িতে আসে একটা লোক। কিছুক্ষণ ডাকাডাকি করতেই দরজা খুলে একটা সুন্দরী মেয়ে, ওর নাম দেবী। চিঠিটা কার কাছ থেকে এসেছে এটা পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলে তিনি জানায় হোশিয়ারের কাছ থেকে। কথাটা শুনে তো অনেকটাই খুশি হয়ে যায় মেয়েটার। চিঠিটা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে সাদে তার ছোট ভাইয়ের কাছে। আসলে দেবী লিখতে বা পড়তে কোনোটা করতেই পারতো না। তখন ওর ভাইকে এটা পড়ে শোনাতে বলে। তারপর সেই ছেলেটা চিঠিটা পড়ে, কিন্তু সেও ততটা শিক্ষিত নয়। এখানে মরার কোনো একটা কথা লেখা ছিল। এটাতে ওরা ভেবেই নেয় যে হয়তোবা মারা গেছে হোশিয়ার, আর তাড়াতাড়ি ওর বাবাকে ডাকতে শুরু করে। পরদিন সকালবেলাতেই হোশিয়ার যখন খাবার খাচ্ছিল, তখন একজন এসে ওকে ডেকে বলে, তোমার শ্বশুর তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে সেখানে থাকা তো সবাই অবাক। তারপর হোশিয়ার যায় সেখানে কে এসেছে এটা দেখার জন্য। গিয়ে দেখতে পায় দেবীর বাবা এসেছে। তখন তিনি জানায়, তুমি তো একদিকে আমার পারমিশন ছাড়া আমার মেয়ের কাছে চিঠি লিখেছো, তারপর আবার মরার কথা লিখেছো সেটাতে। কিন্তু হোশিয়ার তো আসলে এটা একটা শায়রি লিখেছিল ওকে। তবে এরা তো গ্রামের মানুষ, এইসব শায়রি টাইরি ওরা বোঝে না। আসলে দেবী ছিল হোশিয়ারের বউ। তখন শ্বশুর ওকে বলে, তোমার বউকে তোমার কাছে নিয়ে আসো, এইসব করলে আর একদমই চলবে না। তার পরপরই হোশিয়ারের কাছে চলে আসে শেখন আর রাওয়াত, আর বলতে থাকে, তুই বিয়ে করেছিস? আমাদের বন্ধুত্বের 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদেরকে কেন বলিসনি তুই? আমার সব কথা তুই জানিস, আর তোর কথা আমাদেরকে বলিসনি তুই। তার মানে কি আমাদেরকে তুই বন্ধু মনে করিস না? হোশিয়ার তখন জানে, আমি তো নিজেই ঠিকঠাক ভাবে জানি না। আমি তখন 7-এ পড়তাম। একদিন দাদি আমাকে জিজ্ঞেস করছিল যে লাড্ডু খাবো নাকি আমি তো ভালো মনেই গিয়েছিলাম লাড্ডু খাওয়ার জন্য, কিন্তু আমি তো আর জানতাম না যে এটা ছিল আমার নিজেরই বিয়ের লাড্ডু। তারপর সেখানে বিয়ে হওয়ার পরে দেবী চলে যায় তার ঘরে এবং আমি চলে আসি আমার বাড়িতে। এখন পর্যন্ত আমি দেবীর চেহারাটাও দেখিনি বড় হওয়ার পরে। খুব তাড়াতাড়ি হোশিয়ারকে তার বউকে উঠিয়ে আনতে হবে, এটাই বলে গিয়েছে ওর শ্বশুর মশাই। এই জন্য সে খানিকটা ঘাবড়ে যায়, কারণ প্রথমবারের মতো যাচ্ছে সে শ্বশুর বাড়ি। তার পরপরই হোশিয়ার চলে আসে সেই জায়গায়। সেখানে অনেকগুলো মেয়েকে বিয়ের সাজে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু সবারই ছিল ঘোমটা দেওয়া। চেনা যাচ্ছিল না যে কোনটা ওর বউ। তখন সেখানকার এক বৃদ্ধ লোক বলেছে, এখান থেকে তোমার নিজের বউকে তুমি খুঁজে নিতে হবে, আর যদি ভুল কোনো একটা চুজ করো তাহলে সেটাকেই তোমার বউ বানিয়ে নিয়ে যেতে হবে। এই কথাটা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় প্রথমে হোশিয়ার। তারপর বুকের মধ্যে হালকা সাহস নিয়ে এগিয়ে যায়, কিন্তু প্রথমবার তো একজন বৃদ্ধ দাদিকে চুজ করে ফেলে। এতে সবাই খুবই হাসাহাসি করে। তারপর সে ভালো করে খেয়াল করে দেখতে পায় একটা মেয়ে হাত দিয়ে এমন একটা ব্যাপার স্যাপার করছিল যেন খুব ঘাবড়ে আছে। তখন আর হোশিয়ারের বুঝতে বাকি থাকে না যে এটাই তার বউ। তারপর ওকে নিয়ে চলে আসে বাড়িতে। এখানে দুজনের অনেক খুনসুটি হয়। আস্তে আস্তে ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটতে শুরু করে। এই জীবনটা দুজনে খুব এনজয় করছিল। বিয়ে করেছিল তারা তো ছোটবেলায়, কিন্তু এতদিন পরে দেখে দুজনে খুব খুশি। দিন এভাবেই কাটতে থাকে। এর মধ্যে হঠাৎ করে একদিন হোশিয়ার আর রাওয়াত চলে আসে শেখনের বাড়িতে। সেখানে আসার পরে হোশিয়ারকে রাখি পরিয়ে দেয় শেখনের বোন। তারপর সেখানে শেখনের মা চলে আসে আর বলতে থাকে, তোমরা দুজনে মিলে ওকে একটু বোঝাও তো। ওকে বিয়ের জন্য এত করে বলছি, কিন্তু একদমই সে বুঝতে চাইছে না, আর কোনোভাবেই সে বিয়েটা করতে চাইছে না। এত সুন্দরী একটা মেয়ে দেখলাম, কিন্তু সেক্ষেত্রেকেও রিজেক্ট করে দিল সে। সব কথাবার্তা শুনে ওনাকে খুব সুন্দর একটা বুদ্ধি দেয় ওরা দুজন। আর সেটা অনুযায়ী মা ওই মেয়েটার ছবিগুলোকে দিয়ে বলে, তুই তো চলেই যাবি তাই না, তাহলে এই মেয়েগুলোর ছবি ওদের বাড়িতে দিয়ে আসিস, কারণ তারা তো বিয়ে করতে বারণ করে দিয়েছে। তোর সাথে নাকি তারা তার মেয়েকে বিয়ে দিবে না। এই কথাটা যেন কোনোভাবেই হজম করতে পারছিল না সে। তাকে কোনো একটা মেয়ে রিজেক্ট করে দিল। এজন্য অনেক রাগান্বিত হয়ে সেই ছবিটা দেওয়ার জন্য চলে আসে ওই মেয়ের বাড়িতে। গিয়ে কলিং বেল চাপার সাথে সাথেই সুন্দরী একটা মেয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ওর নাম মঞ্জিত। ওকে প্রথম দেখাতেই তো ভালো লেগে যায় শেখনের। তারপর দরজা খুলে বের হয়ে আসে মেয়ের মা। শেখনকে দেখেই তাকে ভেতরে নিয়ে যায়। ওদের দুজনকে কথা বলতে দিয়েই চলে যায় মা। তখন শেখন মঞ্জিতকে বলে,